আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এই অধ্যায়টার প্রথম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটার পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তোমাদের নবম ও দশম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য বইটা কিছুটা পরিমার্জিত করা হয়েছে। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। এটা হচ্ছে বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, ঠিক আছে? তো এই অধ্যায়ের শুরুতেই দেখো বলা আছে যে অধ্যায় শেষে তোমরা কী কী জানতে পারবে সেই বিষয়ে কিন্তু বলে দেওয়া আছে। এই প্রত্যেকটা টপিক নিয়ে এই অধ্যায়ের ভিতরে ডিটেলস আলোচনা করা হয়েছে বিভিন্ন পরিচ্ছেদের মাধ্যমে। তোমরা পুরো অধ্যায়টা নিজেরা পড়বে বাসায়। আমি অধ্যায়ের শেষে যে অনুশীলনী রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই দেখব আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। কীভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? এই দুইটা প্রশ্নের অ্যান্সার দেখি আগে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর, কীভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়? 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের ছিল দুটি অংশ। পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এই অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসাবে পরিচিতি লাভ করে। এভাবেই পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দে 17 নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করে ফেলেছি। এখন বর্ণনামূলক প্রশ্নের উত্তর করব। মোট 3টা প্রশ্ন আছে, একটা করে এখন আমরা সবগুলো প্রশ্নের সমাধান দেখব, ঠিক আছে? 1 নম্বর, কোন প্রেক্ষাপটে 6 দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়? অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তা দেওয়ার প্রেক্ষাপটে 6 দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়ার দাবি তোলা হয়। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এই 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বায়ত্তশাসনের মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। প্রশ্ন 2, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে 6 দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। এই বক্তব্যের সমর্থনে তোমার যুক্তি দাও। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে 6 দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। এই বক্তব্যটি সম্পূর্ণ সমর্থনযোগ্য। 1947 সালে পশ্চিম পাকিস্তানি শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানে মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে। বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে। উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়। মানুষ প্রতিবাদ করে। আন্দোলন দানা বেঁধে ওঠে। উপরোক্ত ঘটনাবলী এবং আইয়ুব খানের নির্যাতন নিপীড়নের পটভূমিতে শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ হিসাবে 6 দফা দাবি উপস্থাপন করেছিলেন। এই 6 দফা ছিল মূলত ছাত্রদের 11 দফা এবং 21 দফারই সারসংক্ষেপ। তাই বলা যায় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে 6 দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। প্রশ্ন 3, 1970-এর নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করো।
1970 সালে ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, ফলে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তাই বলা যায় 1970-এর নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ। ঠিক আছে, এখন তোমাদের যেহেতু পরীক্ষায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন থাকবে, আমরা এই অধ্যায় থেকে আরও 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। একটা হচ্ছে 6 দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। ঐতিহাসিক 6 দফার প্রবক্তা শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ করা হতো। ঠিক আছে, তো 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য 6 দফা দাবি তুলে ধরেন। এই দফাগুলো হচ্ছে: 1. পাকিস্তানে যুক্তরাষ্ট্র ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতি সরকার হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। 2. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকবে, একটা হচ্ছে প্রতিরক্ষা আর একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। 3. সারা দেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা হবে। 4. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারে আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। 5. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। এবং 6 নম্বর হচ্ছে অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে। এই 6 দফার কিছু গুরুত্ব ছিল, যেমন 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকারকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এই 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বায়ত্তশাসনের মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। 6 দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের 1 নম্বর শত্রু বলে চিহ্নিত করে। পাকিস্তান সরকার 6 দফা গ্রহণ না করে দমন পীড়ন শুরু করণে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। আরেকটা প্রশ্ন দেখবো আমরা 2 নম্বর, 8 দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। এই দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো: 1. বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তিদান করা হবে। 2. পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন। 3. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। 4. পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে। শিক্ষার মাধ্যমও হবে বাংলা। 5. সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। 6. আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। 7. 29 ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করা হবে। এবং 8 নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় না, এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। এই হচ্ছে 8 দফা। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা মূলত প্রথম অধ্যায়ের অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছিল 2টা এবং 3টা বর্ণনামূলক প্রশ্ন ছিল, এগুলো নিয়ে আলোচনা করেছি। এর পাশাপাশি আমরা 2টা অতিরিক্ত প্রশ্ন দেখেছি। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে অর্থাৎ 2য় পর্বে এই অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে প্রথমে এগুলোর সমাধান দেখব এবং এই বহু নির্বাচনী প্রশ্নের পরে গিয়ে সৃজনশীল প্রশ্ন রয়েছে সম্ভবত 2টা, দেখি আমরা। এই পুরোটা উদ্দীপক সৃজনশীলের 1 নম্বর সৃজনশীল, তার সাথে 4টা প্রশ্ন উদ্দীপকের আলোকে। আবার 2 নম্বর সৃজনশীলের উদ্দীপক এই পুরোটা, তার আলোকে আবার 4টা প্রশ্ন থাকবে, এই 4টা প্রশ্ন। ঠিক আছে, মোট 2টা সৃজনশীল আছে আর কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। এগুলো আমরা আগামী ক্লাসে অর্থাৎ পরবর্তী পর্বে তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর 2025 সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটার প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদী উত্থান
জাতীয়তাবাদের উত্থান এর প্রথম পর্বে আজকে আমরা অনুশীলনীর যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আছে এগুলো সমাধান করেছি। এই ভিডিওটার পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।